আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদেরকে গণিতের শতকরা অধ্যায় থেকে অঙ্ক করিয়েছিলাম। আজকের ইনশাল্লাহ বাকি অঙ্ক করার চেষ্টা করব। একটা হোমওয়ার্ক দেয়া ছিল তোমাদের, নিশ্চয় তোমরা হোমওয়ার্কটা করেছো। আমি এখানে হোমওয়ার্কটা সমাধান করেছি, তোমরা এটার সাথে মিলিয়ে নাও। কোথায় ভুল গেছে তাহলে বুঝতে পারবে তোমরা। দেখো, কোনো বিদ্যালয়ে ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ৪০ জন, ছাত্রী শতকরা কতজন তা আমাদের বের করতে বলেছিল অঙ্কটা। এখানে মোট শিক্ষার্থী আমাদের ৬০ জন, তার মধ্যে ছাত্র ৪০ জন। এটা যদি বিয়োগ করি আমরা ছাত্রী পেয়ে যাব। ছাত্রী পেলাম ২০ জন। এই ২০ জন ছাত্রী কতজনের মধ্যে? ৬০ জনের মধ্যে ছাত্রী ২০ জন। একজনের মধ্যে কতজন? কম, ২০ দিয়ে ভাগ হলো, ৬০ দিয়ে ভাগ হলো। ১০০ জনের মধ্যে কতজন? তাহলে ১০০ দিয়ে গুণ করে আমরা কাটাকাটি করে ফাইনালি পেলাম ১০০/৩, একটা অপ্রকৃত ভগ্নাংশ। একে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। এই নিয়ম আমরা ভগ্নাংশ অধ্যায়ে শিখেছিলাম। সেই নিয়ম ব্যবহার করে এখন ফাইনালে পেলাম কি? ছাত্রী ৩৩ সমস্ত ১/৩%। আশা করি তোমরা মিলিয়েছ অঙ্কটা। মিলিয়ে নিবে, যদি কোথাও ভুল থাকে ঠিক করে নিবে, সংশোধন করবে। এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের ৯৫ পৃষ্ঠার কিছু খালি ঘর আছে, দেখো, শূন্যস্থান পূরণ। ২৫ লিটার ৫০ লিটারের কত পার্সেন্ট? এটা সমাধান আমি দেখো এখানে দেখিয়েছি। ২৫ লিটার ৫০ লিটারের আগে ভগ্নাংশ করে নিলাম। কত অংশ? ২৫/৫০ অংশ। গতকালকের এটা গত ক্লাসে করিয়েছিলাম। এখন একে উভয়কে নিচে আমাদের টার্গেট থাকবে ৫০কে ১০০ বানানোর। তাহলে ২ দিয়ে গুণ করব। এই ২ দিয়ে গুণ করে আমরা ৫০/১০০ পেয়েছি, পেলাম। তাহলে ৫০/১০০ হলে এটা কি হবে? পার্সেন্ট, ৫০%। তাহলে এখানে কি হবে? ৫০%। সবাই বুঝেছ? আবার পরে অঙ্কটা দেখি। ১২০ কিলোগ্রামের ২০% কত কিলোগ্রাম হবে সেটা বের করতে বলেছে আমাদের অঙ্কটা। তাহলে ১২০ কিলোগ্রামের ২০%, এর অর্থ গুণ। তাহলে গুণ করলাম আমরা এখানে। গুণ করলে এখানে দেখো পার্সেন্টটা তুলে দিয়েছি, তুলে দিলে নিচে ১০০ চলে এসছে। এই ১০০ ০২টা কেটে আমরা পেলাম ২৪। তাহলে এটা কত হবে? ২৪ কিলোগ্রাম। তাহলে তো এর ২০% ২৪ কিলোগ্রাম। আমি সংক্ষেপে লিখলাম। এখন ১৬ জন লোক কতজন লোকের ৩২%? পরের অঙ্কটা। ১৬ জন লোক কতজন লোকের ৩২%? এখানে দেখো ৩২% সম্পূর্ণ লোক আমাদের ১০০%, তাই তো? তার মধ্যে ৩২% হয়েছে ১৬ জন। তাহলে সেটা লেগে ৩২% সমান ১৬ জন। ১% কত হবে? ৩২ নিচে গেল। ১০০% কত হবে? তাহলে বেশি হবে, ১০০ তে গুণ। এটা কাটাকাটি করে আমরা পেলাম ৫০ জন। তাহলে নিশ্চয় ১৬ জন লোক ৫০ জন লোকের ৩২%। বন্ধুরা, তোমরা মোটামুটি বুঝতে পেরেছ আশা করি। আর যদি না বুঝতে পারো, অনেকে হয়তো বুঝতে পারবে না, আমার নাম্বার আছে তোমাদের কাছে, তোমরা আবার কল দিও। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই আমি চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এটা গত ক্লাসে এটা মুছে দিলাম। পরবর্তী আজকের নতুন অধ্যায়, আবার নতুন অঙ্ক শুরু করব। একটা অঙ্ক দেখো তোমাদের বইতে দেওয়া আছে। সখীপুর গ্রামের মোট জনসংখ্যা ১২৮০ জন। সখীপুর গ্রামের মোট জনসংখ্যা ১২৮০ জন, তার মধ্যে ৪০% লোক শিক্ষিত। তাহলে আমরা শিক্ষিত লোক কতজন তা বের করতে চাচ্ছি। তাহলে এই অঙ্কটা আছে তোমাদের ৯৫ পৃষ্ঠার ৩ নম্বর দেওয়া আছে। ৩ নম্বরে এই অঙ্কটা দেওয়া আছে। এই অঙ্কটা করতেছি, ভালো করে খেয়াল করো তোমরা। সখীপুর গ্রামের মোট জনসংখ্যা, সখীপুর গ্রামের মোট
জনসংখ্যা কত হলো এখানে 1280 জন। শিক্ষিত লোক কতজন? শিক্ষিত লোক হলো 40%। 40%। আমরা এই অঙ্কটা দুইটা নিয়মেই করতে পারি, ঐকিক নিয়মেই করতে পারি। যাদের ঐকিক নিয়ম সোজা মনে করো তারা ঐকিক নিয়মে করবে, আর যারা এটার সাথে এর করে সংক্ষেপে করার চেষ্টা করবে পারলে, যেমন আমি সংক্ষেপেই করব। দেখো এখানে আমরা শিক্ষিত লোক হবে, অতএব শিক্ষিত লোক 1280 এর অর্থ গুণ করে দেব 40% সমান 1280 গুণন 40। আমরা একটু আগেই করেছি এরকম, নিচে পার্সেন্ট তুলে দিলে নিচে 100। এখন এই দুইটা শূন্য, এই শূন্য এই শূন্যের সাথে কেটে এই শূন্য এই শূন্যের সাথে কেটে দিলে থাকলো 4। 4 8 32, 4 দুকানে 8 9 10 11, হাতের 3 11, 1 বসলো, হাতে থাকে 1, 4 কে 4, 1 5, এত জন। অতএব শিক্ষিত লোক এতজন। উত্তর 512 জন। আর যদি কেউ ঐকিক নিয়মে করতে পারো চেষ্টা করবে, তাহলে কি লিখবে? 100 জন লোকের মধ্যে শিক্ষিত 40 জন। 40% মানে কি? পার্সেন্ট মানে প্রতি 100-তে 40 জন শিক্ষিত। তাহলে 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন, একজনের মধ্যে শিক্ষিত কতজন, আর 1280 জনের মধ্যে শিক্ষিত কতজন। এই দুই নিয়মেই করা যাবে। তো যারা এই নিয়মে করবে এইভাবে করতে পারবে, আবার ওই নিয়মেও করতে পারবে। ধন্যবাদ। আর এই নিয়মের আরেকটা অঙ্ক তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 99, অঙ্ক 2 নম্বর অঙ্ক। একই রকম অঙ্ক দেওয়া আছে। তোমরা এই অঙ্কটা বাড়ির কাজ থাকবে তোমাদের আগামী ক্লাসে। আর হলো এর সাথে 1 নম্বর অঙ্কটা আমি দুইটা অঙ্কই বুঝেছি, 1 ও 2, এই দুইটা তোমাদের আগামী বাড়ির কাজ থাকবে। দুইটা অঙ্কে আমি এখন তোমাদের করালাম। আজকের আমি তোমাদের এটা শতকরা তোমাদের মোটামুটি 2 দিনের ক্লাসে শিখাইলাম। আগামী দিনে যেটা নিয়ে আলোচনা করব, যেটা শিখাবো, সেটা হলো সরল মুনাফা। মুনাফাটা কি? মুনাফা হচ্ছে ব্যাংকে কেউ টাকা জমা রাখলে ব্যাংক নির্দিষ্ট সময় পর কিছু লাভ দেয়, এই লাভটাকে বলা হয় মুনাফা। মুনাফার হার। এখানে এই সরল মুনাফা অঙ্ক করতে গেলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। এই জিনিসগুলো হলো, এক মূল আসল মুনাফা, মুনাফার হার, আর সময়। এই 4টা জিনিস আমাদের জানতে হবে অবশ্যই এই মুনাফার অঙ্ক করতে হলে। সরল মুনাফার অঙ্ক করতে যাচ্ছি আমরা। তা আসলটা কি? কোনো ব্যক্তি ব্যাংকে যে টাকা জমা রাখে সেটা হলো সেই ব্যক্তির আসল টাকা। অথবা কোনো ব্যক্তি ব্যবসা করার জন্য কোনো টাকা, যে টাকাটা বিনিয়োগ করে, সেটাও আসল হতে পারে। তো এখানে আমরা ব্যাংকের হিসাব, মুনাফার হিসাব করতে গিয়ে আমরা ব্যাংকের সাথে সাধারণত মুনাফার লেনদেন করা হয় টাকা পয়সা। সেই ক্ষেত্রে আমরা আসল কি, ব্যাংকে যে টাকাটা আমরা জমা রাখবো সেটাই হচ্ছে আমাদের আসল টাকা। এখন মুনাফা কি? ব্যাংক নির্দিষ্ট সময় পরে আমাদেরকে কিছু লাভ দেবে, যে টাকা জমা রাখবে তাকে কিছু টাকা লাভ দেয়, সেটা হলো মুনাফা। মুনাফার হারটা কি? ব্যাংক যে টাকা লাভ দেয়, এখানে সময়ের কথা বলা হয়েছে, 1 বছরে 100 টাকায় ব্যাংক যে টাকা লাভ দেবে সেটা হবে ব্যাংকের সেটা হবে মুনাফার হার। 1 বছরে কোনো ব্যাংক 100 টাকায় যে টাকা লাভ দেবে সেটাই হবে মুনাফার হার।
আর সময় এখানে বুঝতেই পারতেছো 1 বছর হতে পারে, মানুষ তো শুধু 1 বছর টাকা জমা রাখবে না, কেউ 5 বছর রাখবে, কেউ 7 বছর রাখবে। শুধু ব্যাংকে টাকা জমাই রাখে না, ব্যাংকের থেকে আবার লোনও নেয় মানুষ। লোন নিলেও কেউ 5 বছরের জন্য নেয়, কেউ 10 বছরের জন্য নেয়। সেটা হলো সময়, ব্যাংকে টাকা গচ্ছিত রাখার অথবা ঋণ নেওয়ার, এটা সময়। এই 4টা টার্ম, এই 4টা জিনিস আমরা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের এখানে অঙ্ক করতে সুবিধা হবে। দেখো এখানে কয়েকটা সূত্র, এই 4টা টার্ম নির্ণয় করার সূত্র আছে। এই সূত্রগুলো আমরা প্রথমে জানবো। যেমন প্রথম সূত্রটা আমাদের হলো মুনাফার সূত্র, 1 নম্বর সূত্র এটা মুনাফা। মুনাফা কিভাবে নির্ণয় করা যায়? তাহলে এই 4টা টার্ম আসল, মুনাফা, মুনাফার হার, সময়, এইগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা মুনাফা সূত্র লিখবো। দেখো এই 4টা জিনিসের একটা জিনিস আমি এই পারে লিখেছি, আর 3টা বাদ আছে, এই 3টা এখানে গুণ হবে। আসল, আসল গুণন, এটা তো আমরা এপারে লিখেছি। এখন মুনাফার হার, মুনাফার হার সূত্র লিখতে গিয়ে এত বড় না লিখে আমরা শুধু হার শব্দটা লিখি। আমরা সূত্র লেখার সময় শুধু হার শব্দটাই লিখবো, এত বড় লিখবো না। এখানে কি লিখবো? হার গুণন, আর একটা কি আছে? সময়, আর নিচে হবে 100। এটাই হলো মুনাফা নির্ণয়ের সূত্র। আমরা তোমাদের বইতেও আছে মুনাফা নির্ণয় সূত্র। তো এখানে সময় 1 বছর ধরেছে দেখে সময় দিয়ে গুণ করে না, সময় 1 বছর হলে সময় 1 হয়ে যাবে। আমি একটু পরেই তোমাদের এই অঙ্কটা করে দেখাবো। আচ্ছা দেখো, অন্যান্য সূত্রগুলো এখানে বলেনি, তবু আমি তোমাদের সুবিধার জন্য বলে রাখলাম। কেউ হয়তো আসল বের করবে। দেখো আমি তোমাদেরকে সমাধান করানোর সময় কিছু এর আগে আলোচনা করেছিলাম, সেই অনুসারে এখানে লিখলাম। দেখো আসল, এখানে সমান চিহ্নর বাম পাশে মুনাফা আছে, আসল এই পারে আছে। এখন এই পারের গুলো এই পারে নিয়ে আসতে হলে যারা গুণ আছে তারা হবে ভাগ, আর যেটা ভাগ অর্থাৎ নিচে আসে সেটা যাবে উপরে। তাহলে আমি কি লিখলাম? এখানে শুধু আসল বের করতে চাই। তাহলে আসল, আসল সমান কি লিখবো? এখানে আগের থেকে কি আছে? মুনাফা, মুনাফা, আর এইটার সাথে আসলের সাথে গুণ ছিল, যেটা গুণ ছিল নিচে এসে ভাগ হবে। হার গুণন সময়, আর এখানে দেখো 100, এটা ভাগ ছিল, নিচে ছিল 100, এবারে এসে গুণ হবে। তাহলে আমরা যদি একটা সূত্র মনে রাখি, এই সূত্রটা অর্থাৎ মুনাফা সমান আসল গুণন হার গুণন সময় ভাগ 100, তাহলে এখান থেকে আমরা সব আসল নির্ণয়ের সূত্রটা পেয়ে গেলাম। আসল সমান কি? মুনাফা গুণন 100 ভাগ হার গুণন সময়। এখন যদি একই রকম ভাবে আমরা মুনাফার হার বের করতে চাই, মুনাফার হার, তাহলে হার আমি এইবারেই লিখতেছি। এখন হারটা এখানে রাখলাম, হার, হার মানে কি? মুনাফার হার। হ্যাঁ, এখন অন্য যেগুলো এখানে আগের থেকে আছে মুনাফা, এটা এখানেই থাকবে। মুনাফা গুণন, এটা ভাগ ছিল এসে 100, এখানে গুণ হবে। আর এখানে হার যেহেতু লিখছি, আর যে দুইটা আছে সেই দুইটা এখানে গুণ ভাগ হবে, নিচে পড়বে। আসল গুণন সময়। বুঝতে পেরেছ সূত্রটা? আমরা একটা সূত্র মুখস্থ থাকলে আমরা সব সূত্রই বানাই নিতে পারবো। এখন মনে করো কোনো অঙ্কে তোমাকে সময় বের করতে বলেছে, তাহলে সময়টা কিভাবে বের করবো আমরা? সময়, এটা এখানে রাখো সময়, সময় এখানে আগের নিয়ম অনুসারে একই সব জায়গায় এই 3টা সূত্র, আসল হার সময়, মূল সূত্র এটা। আর ওই সূত্র থেকে আমরা এই 3টা সূত্র পেয়েছি। এই 3টা সূত্রেরই উপরে একই জিনিস, দেখো মুনাফা গুণন 100, মুনাফা গুণন 100, এখানেও মুনাফা গুণন 100। তাহলে আর দুইটা কি থাকলো? মুনাফা গুণন, এখানে কি লিখেছি আমি? সময় লেখা হয়ে গেছে। তাহলে এই দুইটা লিখি নাই, এই দুইটা নিচে আসবে, আসল গুণন হার। এই হলো এই 4টা সূত্র। মানে মুনাফা নির্ণয় করতে হলে এই মূল সূত্র সবগুলা গুণফল আমাদের যদি 4টা টার্ম জানা থাকে, আসল, মুনাফা, মুনাফার হার, সময়, এখান থেকে আমরা সূত্র বের করব। মুনাফার সমান কি? আসল গুণন হার গুণন সময় ভাগ 100। এই সূত্রটা মনে থাকলে আমরা অন্য আরো 3টা সূত্র
দুইটা সূত্র এখান থেকে বের করে নিব এবং সবগুলো সূত্রই তোমাদের বইয়ের অঙ্ক ব্যবহার করা হবে ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে আরো করব। আশা করি এই অঙ্কগুলো তোমরা রাখবে, খাতায় রাখবে এই জিনিসগুলো এবং এটা মুখস্থ রেখো, অঙ্ক করতে সুবিধা হবে। তোমরা আগামী ক্লাসে আমরা এই সূত্রের অঙ্ক করাবো ইনশাল্লাহ। এখন একটা অঙ্ক, এই নিয়মের একটা অঙ্ক করিয়ে দেখাই। এখানে অঙ্কটা দেওয়া আছে, ব্যাংক থেকে বার্ষিক 8%, না প্রথমে দেওয়া আছে এই অঙ্কটাতে, জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিল। পেজ নম্বর 96 পেজে, 96 পেজের জসিম একটি ব্যাংক থেকে 6% মুনাফায়। তাহলে এইটাকে সমাধান করব আমরা কিভাবে? সমাধান পেজ, এটা হলো পেজ নম্বর 96। পেজের নাম্বার দেওয়া নেই যদিও, প্রথম অঙ্কটা। এখানে মুনাফা কত? জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফা, তার মানে মুনাফার হার, এখানে মুনাফার হার, অর্থাৎ শুধু হার লিখলেও পারবো, 6% মুনাফার হার। মুনাফায় 2000 টাকা ঋণ নিল। তাহলে এখানে আসল কত টাকা ঋণ নিয়েছে, যে টাকাটা সেইটাই আসল। আসল এখানে 2000 টাকা, এত টাকা। প্রতি বছর মানে সময়টা এখানে কত? প্রতি বছর, তার মানে সময়টা এখানে কত? সময় 1 বছর। প্রতি বছর মানে 1 বছর। প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? মুনাফা সমান কত? প্রত্যেক বছর এই জসিম কত টাকা করে মুনাফা দিবে ব্যাংকে? ব্যাংক থেকে সে 2000 টাকা ধার নিয়েছে, আর মুনাফার হার 6%, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। তাই 1 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? আমরা একটু আগে সূত্র বের করেছিলাম, নিশ্চয় মনে আছে, মিলিয়ে নাও। মুনাফা সমান সবগুলাই গুণফল, মুনাফা বাদ দিয়ে আর যেগুলো থাকবে সবগুলার গুণফল। মুনাফা যেমন আসল গুণন মুনাফার হার, শুধু হার লিখলেও হবে বলেছিলাম আমি, হার গুণন সময় ভাগ 100। সব সূত্রের 100ই হবে এখানে, সব সময় যে অঙ্কই করো না কেন এই সূত্রের নিচে 100ই হবে। এখন আমরা এগুলো বসিয়ে দিই। আসল আমাদের কত বন্ধুরা খেয়াল করো, আসল আমাদের ছিল 2000 টাকা, গুণ মুনাফার হার বা হার 6%, আমরা পার্সেন্টটা চলবো না, এখানে 6 লিখলাম, গুণন সময়টা কত ছিল? 1 বছর, এখানে 1 লিখলাম, আর নিচে আছে কত আমাদের? 1000। এত টাকা মুনাফা হবে, টাকা, যেহেতু টাকায় ছিল এখানে। এখন এটা কাটাকাটি করলে একটা শূন্য, দুইটা শূন্য, এই শূন্যের সাথে এই শূন্য বাদ যাবে, এই শূন্যের সাথে এই শূন্য বাদ যাবে, থাকলো কত? 6 দুগুণে 12, আর এই শূন্যটা এখানে বসিয়ে দিলাম। তাহলে কত হলো? 120 টাকা। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই অঙ্কটাকে আমরা ঐকিক নিয়মেও করতে পারি, এইভাবে সূত্রে ব্যবহার করে সোজাভাবে করতে পারো। যদি কেউ মনে করো যে আমরা ঐকিক নিয়মে করব, ঐকিক নিয়মে করতে পারে, সেই ক্ষেত্রে কি লিখবে? মুনাফার হার 6%, এই শব্দটা দিয়ে আমরা, এই লাইনটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করব। মুনাফার হার 6%, এই কথার অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কত হবে? কম হবে। আর 2000 টাকার 1 বছরের মুনাফা, আমি অঙ্কটা করে দেই। এই অঙ্কটা নিশ্চয় তোমরা তুলেছো, আশা করি এইটা বুঝতে পেরেছো। আর যদি কেউ বুঝতে না পারো তবে আমাকে আমার নাম্বারে নক করো, ইনশাল্লাহ চেষ্টা করবো আমি। দেখো ঐকিক নিয়মে করলে কি হবে? 6% মুনাফায় 100 মুনাফার অর্থ
100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা 6/100 টাকা। অতএব আমরা 2000 টাকা ধার নিয়েছিলাম, 2000 টাকার 1 বছরের মুনাফা এত গুণন 2000, এত টাকা। এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, 6 দোকানে 12 সমান 120 টাকা। তোমাদের যার যে নিয়মে সুবিধা মনে করো তোমরা সেই নিয়মে করবে। যদি মনে করো এই অঙ্কটায় 1 বছরের মুনাফা বাইর করতে না বলে যদি বলতো যে 5 বছরের মুনাফা কত, তখন এখানে 5 বছর বসিয়ে আমরা 5 দিয়ে গুণ করে অঙ্কটা করতাম। আচ্ছা, আজকের এই পর্যন্ত। তোমাদের বাড়ির কাজও দিয়েছি, আশা করি তোমরা বাড়ির কাজগুলো ঠিক মতো করবে এবং ক্লাসগুলো ভালো করে ফলো করবে। অন্য স্যারও ক্লাস দিচ্ছে, সেই ক্লাসগুলো তোমরা স্যার ম্যাডামদের ক্লাস তোমরা ফলো করবে এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। আজকের এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ দিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।